আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাস। স্বাগতম শিক্ষার্থী তোমাদের। আজকে আমি তোমাদের আইসিটি প্রথম চ্যাপ্টার অর্থাৎ আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বিষয়টি এর প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ সালেহ জহির, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, খণ্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি। তো প্রথম চ্যাপ্টারের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে এই টপিকসগুলো নিয়ে আলোচনা করব। আসলে অনেকগুলোই টপিকস আছে, এর মধ্যে যে টপিকসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বারবার আসে এগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে আমার আজকের ক্লাস। প্রথমে আমরা আলোচনা করব বিশ্বগ্রাম, এরপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রায়োসার্জারি, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, ভিডিও কনফারেন্সিং এবং আউটসোর্সিং। প্রথমে আসো বিশ্বগ্রাম। বিশ্বগ্রামটা আসলে কি, এখানে প্রথমে আমরা সংজ্ঞাটা দেখি। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা সহজেই তাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে ও একে অপরকে সেবা প্রদান করতে পারে। আসলে গ্রাম বলতে আমরা কি বুঝি? গ্রামে কি হয়? গ্রামে কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হলে মুহূর্তের মধ্যেই তা জানাজানি হয়ে যায়। একে অপরের সাথে আমরা খুব সহজেই যোগাযোগ বজায় রাখতে পারি। কিন্তু পুরো বিশ্বটাকে যদি আমি একটা গ্রামের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে আমাকে অবশ্যই ইলেকট্রিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। তাহলে আমরা খুব সহজেই বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশের খবরাখবর, তাদের আচার আচরণ, সংস্কৃতি এইসব বিষয়ে আমরা জানতে পারবো। এমনকি বিশ্বের অন্য যে কোনো প্রান্তের লোকজন যদি চায় তাহলে তারাও বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে। এভাবেই আসলে অভিজ্ঞতা এবং সংস্কৃতি এগুলো বিনিময় করা হয় বিশ্বগ্রামের মাধ্যমে। গ্লোবাল ভিলেজ শব্দের অর্থ বিশ্বগ্রাম। গ্লোবাল ভিলেজ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে। আচ্ছা, বিশ্বগ্রামের সুবিধা কি কি? বিশ্বের যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করতে পারি। ভিডিও কলের মাধ্যমে সরাসরি কথা বলা যায়, আর্থিক লেনদেন করা যায়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো যায়। এছাড়া আরও কিছু অসুবিধাও আছে, যেমন এখানে উল্লেখ করা নেই কিন্তু তোমরা বই খুললেই পাবে। বেশি প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ যন্ত্র নির্ভরশীল হয়ে পড়ে এবং শারীরিক সমস্যায় ভোগে। ইন্টারনেট হ্যাকিং তথা সাইবার ক্রাইমের মাধ্যমে তথ্যের গোপনীয়তা নষ্ট হয়। সন্ত্রাসী সংগঠন ইন্টারনেট ব্যবহার করে গোপন যোগাযোগ করে রাষ্ট্রের ক্ষতি সাধন করে। ব্যাংকিং বা আর্থিক লেনদেনের তথ্য চুরি করে গ্রাহকগণের ক্ষতি করে। এরকম 4-5টা পয়েন্ট যদি দিয়ে দিতে পারো তাহলে হবে, যদি প্রশ্নে আসে। এছাড়া বিশ্বগ্রাম প্রতিষ্ঠার কিছু উপাদান আছে। এর মধ্যে যে উপাদানটা আছে প্রথমে হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটারের যন্ত্র। তো অবশ্যই বিশ্বগ্রাম বা এই যোগাযোগ মাধ্যম আমাকে যদি চালু রাখতে হয় অবশ্যই আমাকে হার্ডওয়্যার অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ, হ্যাঁ, এছাড়া ইন্টারনেট সংযোগ, ওয়াইফাই রাউটার এগুলো অবশ্যই প্রয়োজন। এরপর হচ্ছে প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার, যে ধরনের সফটওয়্যারের মাধ্যমে আমরা ইন্টারনেট জগতে প্রবেশ করতে পারি সেই সফটওয়্যারগুলো অবশ্যই আমাদের প্রয়োজন। এরপর হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা, অর্থাৎ বিশ্বগ্রামের উপাদানের মধ্যে ব্যক্তিবর্গের যে সক্ষমতা সেটা অন্যতম। আইসিটি নির্ভর বিশ্বগ্রাম তৈরির জন্য মানুষের সক্ষমতা আবশ্যক, অর্থাৎ এটাকে পরিচালনা করা এবং সফটওয়্যার তৈরি করা এই সক্ষমতা অবশ্যই একজন ব্যক্তির থাকতে হবে। ডেটা বা ইনফরমেশন, হ্যাঁ, ডেটা এবং তথ্যের যে মৌলিক ধারণা যা প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য বা ইনফরমেশন তৈরি করা,
ঠিক আছে, এগুলা অবশ্যই আমাদেরকে করতে হবে। এবং ইন্টারনেট সংযুক্ততা, অবশ্যই ইন্টারনেটের সংযুক্ততা থাকতে হবে, তাহলে বিশ্বগ্রামটা প্রতিষ্ঠিত হবে। এরপরের টপিকস যেটা, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের ন্যায় চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যার ব্যবহারকারীর কাছে, দুঃখিত এখানে যার হবে, ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়। ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় কিছু উপাদান আছে, যেমন সিমুলেটর, ইনপুট ও আউটপুট সেন্সর ডিভাইস। এটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। হেড মাউন্টেন ডিসপ্লে, অর্থাৎ এই যে মাথার সাথে যে হেলমেটটা আছে এবং সামনে যে চশমার মতো যে জিনিসটা আছে, এটাকে বলা হয় হেড মাউন্টেড ডিসপ্লে। এরপর হচ্ছে ডেটা গ্লোভ, অর্থাৎ হাতে একটা গ্লাভস থাকে। তারপর হচ্ছে পূর্ণাঙ্গ একটা বডি সুইট থাকে, অর্থাৎ একটা জামা থাকে, কাপড় থাকে। এরপর হচ্ছে অডিও ডিভাইস থাকে। এই সকল ডিভাইসের দিয়ে যখন একটা মানুষকে সংযুক্ত করা হয়, তখন কম্পিউটারের মাধ্যমে যে সফটওয়্যার, যে পরিবেশটা তুমি তৈরি করতে চাও, সে পরিবেশের মধ্যে একটা মানুষ পুরোপুরি ঢুকে যেতে পারে। যেমন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করা যায়। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যখন বাস্তব যুদ্ধ হয়, সেখানে ট্রেনিংয়ের আসলে কোনো বিষয় থাকে না। তো অবশ্যই একজন সেনাবাহিনীকে ট্রেনিংয়ের দরকার। তো যদি আমি কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে এই ধরনের একটা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে এখানে সহজেই কিন্তু একটা যুদ্ধের পরিবেশ তৈরি করা যায় এবং ট্রেনিং করা যায়, এতে কোনো ক্ষয়ক্ষতি হয় না। এছাড়াও গাড়ি ড্রাইভিং শেখা, এটাও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা সম্ভব। প্লেন চালানো, এটাও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্ভব। এছাড়া অনেক কিছু করা সম্ভব। প্রত্যেক জীবনে এর ব্যবহার কি? বাস্তবমুখী শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে কোনো শিক্ষার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। চিকিৎসা ক্ষেত্রে, ড্রাইভিং শেখা, ট্রাফিক ব্যবস্থাপনা, ফ্লাইট সিমুলেশন, মহাশূন্য অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি আমরা ব্যবহার করতে পারি। এর পরের যে টপিকসটা আছে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স গ্রিক শব্দ। বায়ো অর্থ জীবন ও মেট্রিক অর্থ পরিমাপ। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে ইউনিক বা অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয়, তাকে বায়োমেট্রিক্স বলে। অর্থাৎ খুব সহজভাবে যদি আমি বলতে চাই, তাহলে ধরো একটা রুম, সে রুমের মধ্যে কয়েকজন ব্যক্তিকে অন্তত প্রবেশের অনুমতি দেওয়া আছে। তো সেই ব্যক্তিদের শরীরের বিভিন্ন যে অংশ আছে, যেমন হচ্ছে চোখ, হাতের ছাপ, আঙ্গুলের ছাপ, এরপরে ফেস, যে তার চেহারা, এই ধরনের কিছু ইনফরমেশন কম্পিউটারের মধ্যে সংরক্ষিত করা আছে। কেবলমাত্র তারাই এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে। তো কম্পিউটারের মধ্যে তাদের চোখের যে রেটিনা, এরপর হচ্ছে আঙ্গুলের ছাপ, চেহারা, এই ধরনের ইনফরমেশনগুলো কম্পিউটারে সেভ করা আছে। তো অন্য কোনো লোক যদি সে রুমের ভিতরে ঢুকতে চায়, তাহলে দরজার মধ্যে একটা ডিভাইস বা যন্ত্র দেওয়া আছে, যেখানে হয়তো আঙ্গুলের ছাপ নিতে হয় অথবা চোখের রেটিনার মাপ নিতে হয়। তো বাইরের কেউ যখন ঢুকতে যাবে, তখন অবশ্যই তাকে যদি আঙ্গুলের ছাপ নেওয়া লাগে, তো আঙ্গুলের ছাপ দিয়েই ঢুকতে হবে। যদি ওই আঙ্গুলের ছাপের সাথে কম্পিউটারের যে ইনফরমেশন দেওয়া আছে ওই ছাপের না মিলে, তাহলে কিন্তু সেই ব্যক্তি ঢুকতে পারবে না। অর্থাৎ অনুমতি ব্যক্তি, সে যদি আঙ্গুলের ছাপ দেয়, তাহলে ওই অনুমতি ব্যক্তিটাই একমাত্র রুমের মধ্যে প্রবেশ করতে পারবে। তো এভাবে আসলে বায়োমেট্রিক্স যে বিষয়টা, অর্থাৎ ইউনিক, অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা হয় একটা মানুষকে। ঠিক আছে, তো কোথায় কোথায় এগুলো ব্যবহার করা হয়, যেমন পাসপোর্ট তৈরি, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড, ডোর কন্ট্রোল ইত্যাদি, এইসব জায়গায় আমরা কিন্তু খুব সহজে বায়োমেট্রিক্সকে ব্যবহার করতে পারি। এরপরের যে টপিকসটা সেটা দেখো, সেটা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আসলে এই প্রথম যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা হচ্ছে শুধুমাত্র থিওরি। তো আমি তোমাদেরকে জাস্ট এই বিষয়গুলোকে সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, যাতে তোমরা সহজভাবে এবং বুঝো
এবং এখানে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে সংজ্ঞাগুলো তোমরা চাইলে নোট করে নিতে পারো। হ্যাঁ, এতে তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে বলা হয়, বাংলায় বলা হয় জিনতত্ত্ব প্রকৌশল, যে বিশেষ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ব্যবহার করে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ একটা জীবের, হ্যাঁ, একটা জন্তুর পুরোপুরি তার বৈশিষ্ট্যকেই পরিবর্তন করে ফেলা যায়। হ্যাঁ, সংক্ষেপে বলা যায় কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তো বই যদি আমরা ডিটেলস একটু রিডিং পড়ি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজটা কি। দেখো এখানে বইয়ের মধ্যে আসলে দেওয়া আছে যে যে কিছু প্রাণীর হয়তো ভালো দিক আছে, কিছু প্রাণীর খারাপ দিক আছে। তো যে প্রাণীটার ভালো দিক আছে সেই ভালো দিকটা তার ডিএনএর মধ্যে সংরক্ষিত আছে। সেই ভালো দিকের যে ডিএনএ, সেই ডিএনএটা নিয়ে যদি আমি আরেকটা প্রাণীর খারাপ ডিএনএটাকে সরিয়ে ওই ভালো ডিএনএটা দিয়ে দিই তাহলে তার মধ্যে কিন্তু আচরণগত বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তার যে ভিতরে যে একটা জিন আছে, অর্থাৎ ডিএনএ আছে, সেই ডিএনএটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। তখন কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন আসে। হ্যাঁ, যেমন বর্তমানে কৃষিকাজে, হ্যাঁ, এটা অত্যন্ত বেশি এটা ব্যবহার করা হচ্ছে কৃষিকাজে। কারণ আমাদের দিন দিন কৃষি জমি আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, কিন্তু এই ছোট জমির মধ্যে কিভাবে অধিক ফলন ফলানো যায় সেই জন্য বিজ্ঞানীরা গবেষণা করছে, এবং এই গবেষণার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন রোগ মুক্তির জন্য, ভাইরাস মুক্তির জন্য, হ্যাঁ, কিভাবে আরো বেশি ফলন উৎপাদন করা যায়, এর জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারের কিন্তু একটা বড় ক্ষমতা আছে। এরপরে আসি কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার বা কম্পিউটার যুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। অর্থাৎ একটা মানুষ যেভাবে চিন্তা ভাবনা করতে পারে একটা কম্পিউটার কিন্তু সেভাবে চিন্তা ভাবনা করতে পারে না। কিন্তু বর্তমানে টেকনোলজি এতটা আপডেট হচ্ছে, এতটা আগে বেড়ে যাচ্ছে যে বিজ্ঞানীরা চাইতেছে যে মানুষ যেভাবে চিন্তা করে, মানুষ যেভাবে ভাবে, হ্যাঁ, মানুষ যেভাবে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে একটা কাজ করে, কম্পিউটারের ভিতরেও যাতে এমনভাবে প্রোগ্রাম সেট করা যায়, বা যে কোনো একটা যন্ত্রের ভিতরে, কম্পিউটার নির্ভর যন্ত্রের ভিতরে যদি আমরা এমনভাবে একটা প্রোগ্রাম সেট করি যাতে তারা নিজেরাই মানুষের মতো করে চিন্তা ভাবনা করতে পারে, হ্যাঁ, আগের কাজগুলো থেকে সে নিজে শিখতে পারে, এই জিনিসটাকেই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ সে নিজে নিজে তার বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে পারে। যেমন আমরা বর্তমানে দেখতে পাই মনুষ্যবিহীন গাড়ি অলরেডি প্রথম বিশ্বে, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই গাড়িগুলোকে দেখা যায়। এবং ড্রোনের নাম তোমরা সবাই শুনেছো। এই ড্রোন দ্বারা এখন কিন্তু যুদ্ধের পুরা নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, মনুষ্যবিহীন ড্রোন, অর্থাৎ কোনো মানুষ থাকে না, কিন্তু এই ড্রোনটা ঠিকই তার টার্গেট অনুযায়ী হামলা করতে পারে। ক্ষতিকারক বিস্ফোরক নিয়ন্ত্রণকরণ, হ্যাঁ, নিষ্ক্রিয়করণ, অর্থাৎ একটা রোবটকে পাঠানো হয় দূরে যদি কোথাও বোমা পাওয়া যায় ওই বোমাটাকে নিষ্ক্রিয় করার জন্য। হ্যাঁ, এর ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই দেওয়া থাকে চিকিৎসা কাজে, জটিল ও কঠিন ঝুঁকিপূর্ণ কাজে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ করার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হয়। এরপর আসো ক্রায়োসার্জারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং ম্যাক্সিমাম সময়ে এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, তো খুবই সহজ একটা জিনিস। ক্রায়ো অর্থ কি? শীতল, এবং সার্জারি মানে হচ্ছে হাতে কাজ করা হয়। অর্থাৎ আমরা সার্জারি শব্দটাকে মেডিকেল টার্ম হিসেবে জানি, অর্থাৎ অপারেশনের কাজে সার্জারি করা হয়। তো ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু বা কোষকে ধ্বংস করা হয়। হ্যাঁ,
যেমন ছবিতে দেখতে পাচ্ছি যে একজন মানুষের শরীরে গুটি গুটি বিভিন্ন ধরনের, এটাকে বলা হয় কি আচিলা, হ্যাঁ, এগুলোকে ফেলার ক্ষেত্রে এই ক্রায়োসার্জারি কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে আচিলার উপরে এমনভাবে ঠান্ডা শীতল কিছু বস্তু দেওয়া হয় যাতে ওই টিস্যুটা, অস্বাভাবিক যে টিস্যুটা, সেই টিস্যুটা নিস্তেজ হয়ে যায়, মারা যায়, তখন এটাকে কেটে খুব সহজেই ফেলা যায়। এতে কিন্তু তার কোনো ব্যথা হয় না। যে সকল উপাদান এখানে ব্যবহার করা হয় এটা ইম্পর্টেন্ট: তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন এবং ডাই ইথাইল ইথার প্রোপেন। অবজেক্টিভেও কিন্তু আসে। এরপরে আসি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হলো এমন একটি প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্য বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। বায়ো ইনফরমেটিক্স এমন একটি বিষয় যেখানে আমরা ডিএনএ, আরএনএ, অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন এর জেনেটিক্যাল গঠনকে রূপান্তরিত কিংবা পরিণত করতে পারি শুধুমাত্র কম্পিউটার দ্বারা। এর প্রয়োগ বা ব্যবহার কোথায় হয়? জীবের জেনেটিক গঠন সংগ্রহ করতে, মেডিসিন বানাতে, অত্যাধিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে, অনেক বড় বড় ডিএনএ, আরএনএ, প্রোটিন এর গঠন আর কাজ সম্বন্ধে অধ্যয়ন করতে আমরা বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করে থাকি। এরপর আসলে যে ন্যানো টেকনোলজি। ন্যানো মানে হচ্ছে খুবই ক্ষুদ্র, এটা হচ্ছে তোমার পরিমাপের একটা একক। এতটাই ক্ষুদ্র যে 100 কোটি ভাগের 1 ভাগ যেটা, সেটাকে বলা হয় ন্যানো। অর্থাৎ পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান বা প্রযুক্তিকে ন্যানো প্রযুক্তি বা টেকনোলজি বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন টেকনোলজির প্রতিটা জিনিস কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ভিতরের যে ডিভাইসগুলা এখন ন্যানো টেকনোলজির মাধ্যমে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে তৈরি করা সম্ভব। যার কারণে আগে টেলিভিশন ছিল অনেক মোটা বড়, ঠিক আছে, কিন্তু এই টেলিভিশন এখন ন্যানো টেকনোলজির মাধ্যমে একদম চিকন এবং পাতলা হয়ে যায়। যার কারণে আমরা এলসিডি, এলইডি বিভিন্ন ধরনের টেলিভিশন বা মনিটর আমরা দেখতে পাই। এছাড়া কম্পিউটার ছিল অনেক বড়, এখন দিন দিন ছোট হতে হতে কম্পিউটার এখন হাতের মুঠোয় চলে এসেছে। এটা সম্ভব হয়েছে ন্যানো টেকনোলজির মাধ্যমে। তো 1959 সালে আমেরিকার বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান প্রথম ন্যানো টেকনোলজির ধারণা বর্ণনা করেছিলেন। এজন্য রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। ন্যানো টেকনোলজির প্রয়োগ ক্ষেত্রসমূহ কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে, ন্যানো রোবট তৈরিতে, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরিতে, জ্বালানি তৈরিতে এবং ওষুধ তৈরিতে এই টেকনোলজিকে ব্যবহার করা হয়। যেমন তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে একটা ছোট মাছির মতো, একটা মাছি, হয়তো রোবট মাছি, ন্যানো টেকনোলজির মাধ্যমে এটাকে তৈরি করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর তাহলে আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।